করোনা পরিস্থিতির উন্নতি হলে দ্রুত সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। চট্টগ্রামে টিকা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা, একই লাইনে ভ্যাকসিন প্রত্যাশী ও উপসর্গের রোগী, সংক্রমণ কমলেও আজও মৃত্যু 172। এখানে সাধারণ পাবলিক প্রথম ডোজ দ্বিতীয় ডোজ একসাথে করে ফেলছে। আমার 7 তারিখ বিশাখাল আছে, এখন এতগুলো লাইনের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো? গাড়িতে বসেই করোনার দ্বিতীয় ডোজ নিলেন বেগম জিয়া। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনা সংক্রমণ কমে আসলেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গু, হাসপাতালে আজও ভর্তি 306 জন। উত্তরের মেয়র বললেন 1 বছরের আগে নির্মূল সম্ভব নয়। চিত্রনায়িকা পরিমণির জামিন শুনানির দিন ফের 5 দিনের রিমান্ড চাইল সিআইডি, পেছালো শুনানি, আবেদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য। এবং 5 মাস পর কাল খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। কক্সবাজারে তারকা মানের হোটেলে অর্ধেকের বেশি বুকিং শেষ। খাগড়াছড়ি রাঙামাটিতেও জোর প্রস্তুতি। দ্রুত যাতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হয় সেই উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সচিব সভায় একথা বলেন তিনি। প্রজাতন্ত্রের কর্মচারীদের অনেক সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কারো কোনো দুর্নীতিকেই সহ্য করা হবে না। সাধারণত সরকারের নেয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে নিয়োজিত থাকেন প্রজাতন্ত্রের কর্মচারীরা। প্রশাসনের শীর্ষ পদ সচিব সহ সমপর্যায়ের কর্মকর্তারাই এক একটি মন্ত্রণালয়ের জবাবদিহির কাজ করে থাকেন। রীতি অনুযায়ী প্রতি বছর সরকার প্রধান সচিব পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা থাকলেও দীর্ঘ 4 বছর পর সেই সভা এবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে। বুধবার সকালে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সচিব সভায় গণভবন থেকে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এক গুচ্ছ নির্দেশনা দিয়েছেন। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার সহ বিশেষ 7টি আলোচ্যসূচি এবারের সচিব সভায় প্রাধান্য দেয়া হয়েছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছাতে সততা নিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। জানান, সুশাসন নিশ্চিত করার দায়বোধ নিয়েই কাজ করতে হবে সচিবদের। যার যার মন্ত্রণালয় যে সমস্ত প্রকল্পগুলি নেওয়া হয়েছে, প্রকল্পগুলি যেন যথাযথভাবে কার্যকর হয়, বাস্তবায়ন হয়, এই বিষয়গুলি সবাইকে একটু দেখা দরকার। আপনারা সেটা বিশেষভাবে দেখবেন, এটাই আমি আশা করি। বাংলাদেশে আমরা সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। প্রজাতন্ত্রে কোনো মতেই দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। যেহেতু আমরা অনেক সুযোগ সুবিধা দিচ্ছি, অর্থনৈতিকভাবে অগ্রগতি হচ্ছে, এই জন্য কোনো ধরনের দুর্নীতিকে আমরা সহ্য করব না। যারা ভালো কাজ করবে অবশ্যই তারা পুরস্কৃত হবে, কিন্তু যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত হবে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সচিবদের এই সভায় দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার উদ্যোগ নেয়ারও নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। এটা শুধু বিশ্ববিদ্যালয় বলে না, আমাদের স্কুলগুলিও খোলা, এবং আমি ধন্যবাদ জানাই যে শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কাজে এটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বাসায় ঘরে থাকতে থাকতে তাদেরও যথেষ্ট কষ্ট হচ্ছে। সরকারের সব বিভাগ ও মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত সব সচিব এই সভায় অংশ নিয়েছিলেন। এর আগে 2017 সালে সবশেষ এই সচিব সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংক্রমণের হার কমে এলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে মন্ত্রণালয়ের সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বিকেলে প্রধানমন্ত্রীর এই সংক্রান্ত নির্দেশনার পর তিনি সাংবাদিকদের কথা বলেন। এর আগে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, টিকাদান কার্যক্রম ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে।
অতিমারি করোনায় গেল 17 মাস ধরে দেশে বন্ধই রয়েছে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান। জীবন জীবিকা বাঁচানোর দোলাচলে মাঝে মধ্যে বিধিনিষেধ কখনো কঠোর ও শিথিল করা হলেও দুয়ার খোলেনি বিদ্যাপীঠের। দীর্ঘ এই সময়ে শিক্ষা কার্যক্রম কোনো রকমে চলমান রাখার চেষ্টা চলেছে অনলাইন মাধ্যমে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে গৃহবন্দী সময়ে শিক্ষার্থীদের মানসিক অবস্থা নিয়ে শঙ্কিত সব মহল। দেশে সংক্রমণ কমার পরিপ্রেক্ষিতে বুধবার সরকারের সচিবদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকেও উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গ। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, টিকাদান কর্মসূচি ও সংক্রমণ পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে শিক্ষা কার্যক্রম যেন যেভাবে হোক, ভার্চুয়ালি হোক, অনলাইনে হোক চলুক, আর পাশাপাশি একটা কমফোর্টেবল সিনারিওতে আসলেই যেন এটা খুলে দেওয়া হয়। তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা অচিরেই আপনার এই বিষয়টা পাবলিকলি জানাবে। এদিকে শিক্ষামন্ত্রীও এক অনুষ্ঠানে মুখোমুখি হন সাংবাদিকদের। তিনি জানান, পরিস্থিতি অনুকূলের অপেক্ষায় তারা। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। সংক্রমণের হার যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, আমরা আশা করছি সেই পর্যায়ে আর পৌঁছে যাবে। সচিব সভায় টিকাদান কার্যক্রম নিয়েও বিশদ আলোচনা হয়েছে জানিয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 26 কোটি টিকার চাহিদা মাথায় রেখে এখন পর্যন্ত 21 কোটি টিকা পাওয়া যাবে বলে নিশ্চিত হয়েছে সরকার। আমরা টোটাল 21 কোটি ভ্যাকসিনের প্রতিশ্রুতি পেয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কিনে নিয়ে এসেছি। টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। প্রথমে চট্টগ্রামে প্রথম ও দ্বিতীয় ডোজ এবং প্রবাসীদের একই লাইনে দাঁড়ানোয় তৈরি হয় চরম বিশৃঙ্খলা। আর জেনারেল হাসপাতালে টিকা প্রত্যাশী এবং করোনা টেস্ট করতে আসা রোগীদের ধাক্কাধাক্কি করে একই গেট দিয়ে ঢুকতে হয়। এতে নতুন করে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা নারীদের এই লাইন হাসপাতাল প্রাঙ্গণ ছাড়িয়ে আন্দরকিল্লার মোড়ে গিয়ে ঠেকেছে। একই অবস্থা পুরুষদের লাইনেও। একই চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও। তিল ধারণের ঠাঁই নেই সেখানেও। সবাই দিচ্ছে, আমরাও দিচ্ছি নিজের নিরাপত্তার জন্য। প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য একই লাইন হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় টিকা নিতে আসাদের। অভিযোগ ছিল প্রবাসীদের জন্য আলাদা লাইন না থাকারও। এখানে সাধারণ পাবলিক এবং যারা এই প্রথম ডোজ দ্বিতীয় ডোজ একসাথে করে ফেলছে। আমার 7 তারিখ বিশাখাল আছে, এখন এতগুলো লাইনের মধ্যে আমরা কিভাবে দাঁড়াবো? আমাদের জন্য কোনো আলাদা লাইন করে নাই, আমরা এখানে এখন দাঁড়িয়ে থাকছি অনেকক্ষণ ধরে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা এবং উপসর্গের রোগীদের ঝুঁকি নিয়ে ধাক্কাধাক্কি করে একই গেটে ঢুকতে দেখা যায়, যা পরে নিয়ন্ত্রণে আনে পুলিশ। আমি করোনা টেস্ট করার জন্য আসছি। বিশৃঙ্খলা মানুষ লোক ঢুকতেছে, প্রশাসন নিমাতি বসিয়েছে এখানে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি সিএল মেনটেন করে যারা টিকা দিবে তাদের ঢোকানোর জন্য। এছাড়া যারা করোনা টিকা সেই জন্য আসছে, পরীক্ষা করানোর জন্য আসছে, তাদের আমরা স্লিপ দেখে সরাসরি ঢুকাই দিচ্ছি। 2 দিন বন্ধ থাকার পর 16 আগস্ট থেকে চট্টগ্রাম নগরীতে মডার্নার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের প্রথম ডোজ প্রয়োগ শুরু হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। টিকা নেয়ার পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও পুরনো সমস্যার জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। বুধবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের সামনে এ সময় নেতাকর্মীরা ভিড় করেন। ভিড় ঠেলে একজন নার্স বেগম জিয়ার গাড়ির কাছে যান, প্রয়োগ করেন মডার্নার দ্বিতীয় ডোজ টিকা। এর আগে গত 9 জুলাই সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য নিবন্ধন ফর্ম পূরণ করেন বেগম খালেদা জিয়া। 9 দিন পর টিকা নেওয়ার নির্ধারিত তারিখ উল্লেখ করে তাকে SMS দেওয়া হয়। 19 জুলাই গাড়িতে বসেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তিনি। চলতি বছর 10 এপ্রিল বেগম জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। প্রথমে বাসায় থেকে চিকিৎসা নিলেও নানা শারীরিক সমস্যার কারণে 27 এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত 9 মে তার করোনা পরীক্ষায় নেগেটিভ আসে। 53 দিনের চিকিৎসা শেষে গত 19 জুন রাতে গুলশানের বাসায় ফিরেছিলেন বেগম জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক জানান, টিকা গ্রহণের পর কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে হবে বেগম জিয়াকে। ভ্যাকসিন নেওয়ার পর কিছু সাইড ইফেক্ট হয়, সেটা তার সাথে সাথেই কখনো হয়, কখনো
48 ঘন্টার ভিতর হয়। পরবর্তীতে পর্যবেক্ষণেও রাখা হবে। ওনার যে মেডিকেল টিমের ডাক্তার সাহেবরাও আছেন, ওনারাও কিন্তু সার্বক্ষণিকভাবে ওনাকে পর্যবেক্ষণে রাখেন। বেগম খালেদা জিয়ার 10 সদস্যের মেডিকেল বোর্ড এখনও উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মতামত দিয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। ডায়াবেটিস অ্যান্ড হাইপারটেনশন তো আছেই, সব কিছু মিলিয়ে ওনার একটি সর্বোৎকৃষ্ট হাসপাতালে মডার্ন ট্রিটমেন্ট উইথ মডার্ন ফেসিলিটিস যেখানে আছে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল, এইরকম একটি হসপিটালে বিদেশে যাওয়ার চিকিৎসার জন্য রিকমেন্ড করেছে এবং এখনও এটা বহাল আছে। দুর্নীতির 2 মামলায় 17 বছরের কারাদণ্ডপ্রাপ্ত বেগম জিয়া গত বছরের 25শে মার্চ শর্ত সাপেক্ষে মুক্তি পান। এরপর তার মুক্তির মেয়াদ 3 দফা বাড়ানো হয়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আস্তে আস্তে কমতে শুরু করেছে করোনা সংক্রমণের হার। কমছে হাসপাতালগুলোতে রোগীর চাপও। তবে শয্যা সংকটের ভয়াবহতা কাটলেও আইসিইউর জন্য এখনও দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের। 24 ঘন্টায় সারা দেশে মারা গেছেন 172 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। কদিন আগেও হাসপাতালগুলোতে যে ভয়াবহতা দেখা গেছে তা এখন অনেকটাই শান্ত। এক এক করে ফাঁকা হচ্ছে শয্যা, করিডোর কিংবা প্রাঙ্গণে নেই তেমন রোগীর চাপ। তথ্য বিশ্লেষণে দেখা যায় জেলাগুলোতে সংক্রমণ হারের পাশাপাশি মৃতের সংখ্যাও নিম্নমুখী, যদিও এখনও দৈনিক মোট মৃত্যুর সংখ্যা শতাধিক। গত কয়েকদিন যাবৎ আমাদের রোগীর চাপ কমতে থাকে। আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি। আমাদের সকল জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঢাকার পরই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রামে। আগের তুলনায় কিছুটা কমলেও থামছে না মৃত্যুর মিছিল। বিভাগটিতে একদিনে 47 জন প্রাণ হারিয়েছেন। অবস্থা খুব খারাপ ছিল, অক্সিজেন ছিল একদম লো, এখন মোটামুটি 80% ভালো। নিয়ন্ত্রণহীন খুলনা এখন অনেকটাই সংখ্যামুক্ত। 2-3 সপ্তাহ ধরেই মৃত্যুহার অনেকাংশে কম বিভাগটিতে। 24 ঘন্টায় 16 জন মারা গেছেন। সংক্রমণ হার নিয়ন্ত্রণে থাকলেও আগের তুলনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে সিলেটে। একদিনে বিভাগটিতে 15 জনের প্রাণ ঝরেছে। সিলেট শহরে আইসিইউর অবস্থা খুবই ভয়াবহ। আইসিইউর পাইনা বিদায় মারা গেছে। ময়মনসিংহে করোনায় কমেছে মৃত্যুর সংখ্যা। গত 2 মাসে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল এই অঞ্চলে। গত 24 ঘন্টায় 10 জন মারা গেছেন। আইসিইউরটা একটু সংকট আছে, কিন্তু বেড পাওয়া যায়। আইসিইউর অবস্থা মাঝে মধ্যে পাওয়া যায়, সিট মাঝে মধ্যে পাওয়া যায় না, অনেক রোগী মারাও যায় আর কি। ভারতীয় ভেরিয়েন্টের ছোবলে টালমাটাল রাজশাহী অঞ্চল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। একদিনে রাজশাহীতে 8 জনের মৃত্যু হয়েছে। বরিশালে রোগীর চাপ কমলেও মৃত্যুহারে সূচক উঠানামা করছে। 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। সবচেয়ে কম মৃত্যু হয়েছে রংপুর বিভাগে, মারা গেছেন 4 জন। লাবিব হাসান, সময় সংবাদ। রাজধানীতে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আজও সারা দেশে ভর্তি হয়েছেন 306 জন। চিকিৎসকরা বলছেন জ্বর, ওঠানামা আর প্লাটিলেট কমার সঙ্গে উপসর্গ হিসেবে শরীরে লালচে দাগ দেখা যাচ্ছে অনেক রোগীর। এদিকে ঢাকা উত্তরের মেয়র বলছেন 1 বছরের আগে ডেঙ্গু নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়। বেড ভর্তি রোগী, হাসপাতালগুলোতে তৈরি করতে হচ্ছে বিশেষায়িত ওয়ার্ড, আর এর সবকিছুই করতে হচ্ছে বাড়তে থাকা ভয়ানক ডেঙ্গুর প্রকোপে আক্রান্তদের চিকিৎসায়। ঢাকার এই হাসপাতালে মাত্র 4 ঘন্টায় ভর্তি হয়েছেন ডেঙ্গু আক্রান্ত 13 জন রোগী, যাদের অধিকাংশই যাত্রাবাড়ি ও পল্টন এলাকার বাসিন্দা। বয়সের হিসেব বিবেচনায় শিশুদের সঙ্গে আক্রান্ত হচ্ছেন বড়রাও। উদ্বিগ্ন স্বজনদের দাবি, মশক নিয়ন্ত্রণে গ্রহণ করা হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। আমরা তো তেমন কিছু দেখতে পাচ্ছি না মশা নিয়ন্ত্রণে। তবে মশা নিয়ন্ত্রণে যদি থাকতো তবে তো বাচ্চা ডেঙ্গু হতো না। মশার ওষুধ দিলে একবেলা দেওয়ার পর আর দেয় না। মশার কারণেই তো জানি আক্রান্ত হইতাছে। জ্বর ওঠানামা করে বলতে 2 দিন ছিলেন না, একদম সুস্থ, পরে আবার হঠাৎ করে জ্বর আসছে, আর জ্বর নামতেছেই না। চিকিৎসকরা বলছেন কাঁপুনি দিয়ে জ্বর আসার সঙ্গে দ্রুত প্লাটিলেট নেমে যাচ্ছে আক্রান্তদের। কারো চেস্ট পেন, কারো উপরের পেটে ব্যথা, পেটে পানি আসছে যখন, তখন ওদের এই সিভিয়ারিটিটা ডেভেলপ করছে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। প্লাটলেট কাউন্ট যখন কমে যাচ্ছে, 20,000-এর নিচে যখন চলে যাচ্ছে, আমরা এফেরেটিকটা তখন দিয়ে দিচ্ছি। চোখের উপরে ওই ইয়েতে একটু ব্যথা ব্যথা ভাব থাকে, সমস্ত গা ব্যথা করে। পরবর্তীতে যখন টেস্ট করা হয়, টেস্টে দেখা যায় যে ডেঙ্গু পজিটিভ। বুধবার দুপুরে ডেঙ্গুর বিরুদ্ধে নাগরিক সভায় কলকাতার প্রসঙ্গ টেনে উত্তরের মেয়র বলেন, ডেঙ্গু নির্মূলে তাদের 11 বছর লাগলেও বাংলাদেশের লাগবে 1 বছর। এ সময় এলজিআরডি মন্ত্রী বলেন, শুধুমাত্র মেয়র কাউন্সিলরদের দ্বারা মশক নিধন অসম্ভব। ওরা 11 বছর সময় লেগেছে, কিন্তু আমরা যে সামাজিক আন্দোলন যদি করতে পারি, তার আগেই আমরা এর থেকে নিস্তার পাবো। মেয়র, কাউন্সিলর 3000 লোক দিয়ে এডিস মুক্ত জীবন দিতে পারবে, এটা ঠিক না। এদিকে বংশালে একটি খেলার মাঠ উদ্বোধন করে ডেঙ্গু প্রসঙ্গে গণমাধ্যমের প্রশ্নের উত্তর না দিয়েই চলে যান দক্ষিণের মেয়র।
জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। জিয়া জীবিত থাকলে তার বিরুদ্ধেও চার্জশিট হতো। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। জিয়াউর রহমানের সাথে যখন রশিদ সাহেব দেখা করলেন, তখন রশিদকে পরিষ্কার বলেন, গো হেড, আমি তোমাদের সাথে আছি। কুমিল্লার বার্ডেন মিটিং এ ঘটনা সবকিছু সাক্ষীতে সবকিছু এসেছে। জিয়াউর রহমান, মুস্তাক, মাহবুব আলম চাষী এরা যদি জীবিত থাকতেন তাহলে তাদের বিরুদ্ধে চার্জশিট হতো। মরা ব্যক্তিদের বিরুদ্ধে, মৃত ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট হয় না। এটাই তো আইনের কথা। এদের সাথে কোনো আপোষ নাই। এরা যতদিন পর্যন্ত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে, অপশক্তির রাজনীতিতে বিরাজ করবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতি কুলুষিত থাকবে। জিয়াউর রহমানের সহযোগিতা ও সমর্থন না থাকলে 15 আগস্টের হত্যাকাণ্ডের দুঃসাহস খুনিদের ছিল না। তিনি তাদের শক্তি ও সাহস জুগিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আমি আজও বলি, বারবার বলি, 15 আগস্টের মঞ্চের খুনিদের সঙ্গে জিয়াউর রহমানের সহযোগিতা সমর্থন না থাকলে 15 আগস্টের ঘটনা ঘটানোর দুঃসাহস খুনিদের ছিল না। জিয়াউর রহমানই তাদের শক্তি জুগিয়েছিল, সাহস দিয়েছিল। কারণ হত্যাকাণ্ডের পর ডালিমকে বলেছিলেন, জিয়া, ওয়েল ডান মেজর জিয়া, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন আবেদনের দিন ফের 5 দিনের রিমান্ড চাইল সিআইডি। এ কারণে তার জামিন শুনানি পিছিয়ে গেছে। কাল একসঙ্গে রিমান্ড ও জামিন আবেদনের শুনানি হবে। 3 দফা জামিন আবেদন খারিজ হওয়ার পর বুধবারের জামিন শুনানিকে ঘিরে অনেকটাই আশাবাদী ছিলেন পরিমণির আইনজীবীরা। শুনানির আগে পরিমণির 5 দিনের রিমান্ড চেয়ে বসে সিআইডি। ঘুরে যায় মোড়, পিছিয়ে যায় জামিন শুনানি। আদালত জানান, বৃহস্পতিবার 2 আবেদনের শুনানি হবে একই সঙ্গে। রাষ্ট্রপক্ষ জানায়, তদন্তের স্বার্থে আবারও জিজ্ঞাসাবাদ করা দরকার পরিমণিকে। বিরোধিতা করা হবে জামিনের। যেহেতু মামলাটা তদন্তাধীন, কিন্তু তথ্যপত্র তারা পেয়েছে, এগুলোকে যাচাই করবে, আরও জিজ্ঞাসাবাদ করবে যে এই ঘটনার সাথে আরও কারা কারা সম্পৃক্ত আছে, সেটা এখনও সেভাবে জানা যায়নি। জামিন শুনানি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরীর আইনজীবীরা। প্রশ্ন তোলেন বারবার রিমান্ড চাওয়ার যৌক্তিকতা নিয়ে। যে মামলা মাদকের তাকে দেওয়া হয়েছে, এটার প্রত্যেকটা ধারার শাস্তি সর্বোচ্চ 5 বছর, 1 থেকে 5 বছর। এই ধরনের একটা মামলায় তাকে বারবার রিমান্ডে নেওয়ার প্রয়োজন আছে, এইটা আমি মনে করি না। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে চিত্রনায়িকা পরিমণিকে গ্রেফতার করে র্যাব। এ মামলায় 2 দফায় 6 দিনের রিমান্ড শেষে 13 আগস্ট পাঠানো হয় কারাগারে। এদিকে পর্নোগ্রাফির মামলায় 3 দিনের রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আর বিশেষ ক্ষমতা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীর দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 4 মাস পর কাল খুলছে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার হোটেল মোটেল জোনে রয়েছে প্রায় 4 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। একই সঙ্গে আছে 3 শতাধিক রেস্তোরাঁ। সবই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে কেন্দ্র করে গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গেল 1 এপ্রিল হতে বন্ধ করে দেওয়া হয় দেশের সব পর্যটন কেন্দ্র। বিধিনিষেধ তুলে নেওয়ার পর বৃহস্পতিবার থেকে খুলছে সব পর্যটন কেন্দ্র। তবে 50% আসন ব্যবহারে চালু হচ্ছে হোটেল, মোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁগুলো। সবাই এখন পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত। বুকিং আসতেছে, মানুষের মনে এখনো ভয় কাটে না, তবে যেভাবে লাস্ট টাইম হয়েছিল সেটা হচ্ছে না। হোটেল সম্পূর্ণ হাইজিন মুক্ত এবং ফুললি স্যানিটাইজ করা। স্বাস্থ্যবিধি যেহেতু মেনটেন করতে হয়, গভর্নমেন্টের একটা নির্দেশনা আছে, ওটা মেনে চলতে হয়। সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 50% পর্যন্ত নিতে পারবো। আশা করতেছি বুকিং
মোর দেন 30% হবে। আস্তে আস্তে এটা স্লো বাড়বে যেহেতু অনেকদিন বন্ধ ছিল। পর্যটন কেন্দ্র খুলে দেওয়াতে চাপ বেড়েছে আকাশপথে, তাই এয়ারলাইন্সগুলো ঢাকা কক্সবাজার রুটে যোগ করছে অতিরিক্ত ফ্লাইট। স্পটগুলো খুলে দেওয়াতে আমাদেরও ফ্লাইট অবশ্যই বাড়াবো। 3টা ফ্লাইট আমরা পরিচালনা করছি স্বাস্থ্যবিধি মেনে। আর ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে আগত পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি পুলিশের তৎপরতা বাড়ানো হবে। আমাদের তো নিয়মিত টহল দিবে এবং যেসব প্রবেশ মুখ আছে সেই প্রবেশ মুখগুলোতে আমাদের যারা ডিউটিতে নিয়ে যেতে থাকবেন তারা সচেতনতামূলক প্রচারণা চালাবেন। কক্সবাজারের পর্যটন খাতে পর্যটকদের সেবায় নিয়োজিত রয়েছে প্রায় লক্ষাধিক মানুষ, আর 4.5 শতাধিক হোটেল মোটেল রিসোর্টে প্রতিদিন রাত্রি যাপন করতে পারে 1.5 লক্ষাধিক পর্যটক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এএফসি কাপের খবর। স্বাগতিক মাজিয়া এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে আজ এএফসি কাপ মিশন শুরু করছে বসুন্ধরা কিংস। মালদ্বীপ ন্যাশনাল ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10টায়। এএফসি কাপ সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বসুন্ধরা কিংস। এর আগে টুর্নামেন্ট খেলতে গিয়ে কোভিডের কারণে শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তাদের। অবশ্য এবারের প্রেক্ষাপট আলাদা। ডি গ্রুপের বাকি দলগুলো দারুণ প্রস্তুতি সেরেছে। এর মধ্যে কলকাতার এটিকে মোহনবাগান ও ব্যাঙ্গালোর এফসি বেশ কঠিন প্রতিপক্ষ। মাঠে নামার আগে দুঃসংবাদ শুনতে হয়েছে কিংসদের, খেলতে পারবেন না এলিটা কিংসলে। তবে বাকিরা ছন্দে থাকায় ভালো শুরুর প্রত্যাশা করছেন অস্কার ব্রিজন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে উদ্যোগ নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। 4 বছর পর সচিবদের সঙ্গে বৈঠক, কোনো দুর্নীতি সহ্য না করার হুঁশিয়ারি। চট্টগ্রামে টিকা কেন্দ্রে চরম বিশৃঙ্খলা। একই লাইনে টিকা প্রত্যাশী ও উপসর্গের রোগীরা। গাড়িতে বসেই করোনার দ্বিতীয় ডোজ নিলেন বেগম জিয়া। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।